কথা শেষ করে চলে গেলেন। পরদিন সকালে বললেন, আমি কিছুই জানতাম না। সকাল 4টার দিকে পুলিশ আবার আসলো, এবার হলে ঢুকতে দিল। লাশ উদ্ধার হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সকাল 6:30টার দিকে ডাক্তাররা অফিসিয়ালি ঘোষণা করলেন আবরার ফাহাদ আর নেই। ময়নাতদন্তে যা পাওয়া গেছে শুনলে আপনাদের গা শিউরে উঠবে। শরীরের ভেতরে এমন একটা জায়গা নেই যেখানে রক্ত জমাট বাঁধেনি। ব্রুট ফোর্স ট্রমা, অর্থাৎ একটানা ভারী জিনিস দিয়ে মার। ময়নাতদন্তকারী ডাক্তার সোহেল মাহমুদ বলেছিলেন, পুরো শরীর কালশিটের দাগে ভরেছিল। চকবাজার থানা থেকে আবরার ফাহাদ নামে একটি ডেড বডি আমাদের মর্গে আসে। স্টুডেন্ট আমরা জানতে পারছি পুলিশের মাধ্যমে। আমরা তার ময়নাতদন্ত এই মাত্র শেষ করলাম। ময়নাতদন্তকালে তার বডিতে আমরা যে ইঞ্জুরিগুলো পাই তার সমস্ত শরীরে আমরা মায়ের আঘাতের চিহ্ন পাইছি এবং আমরা তার পোস্টমর্টম করার পর আমরা দেখলাম যে এই জিনিসগুলো প্রাণ ইঞ্জুরির জন্য হয়েছে মায়েরগুলো, এবং ওই মায়ের আঘাতের জন্য সে মারা গেছে। 21 বছরের একটা ছেলের শরীর, যে ছেলেটা মাত্র কয়েক ঘন্টা আগে মায়ের সাথে ফোনে কথা বলছিল। 7ই অক্টোবর সকাল খবরটা ছড়িয়ে পড়ল, প্রথমে বুয়েট ক্যাম্পাসে, তারপর সোশ্যাল মিডিয়ায়, তারপর পুরো দেশে। বুয়েটের ছাত্ররা পরীক্ষার হলে গেল না, ক্লাসে গেল না, তারা রাস্তায় নামলো। হাতে হাতে একটাই দাবি, বিচার চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, শাহজালাল, একে একে সব ক্যাম্পাসে আগুনের মতো প্রতিবাদ ছড়িয়ে পড়ল। ফেসবুক, টুইটার, ইউটিউব হ্যাশট্যাগে ছেয়ে গেল জাস্টিস ফর আবরার। তখন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হ্যাশট্যাগ ছিল জাস্টিস ফর আবরার। আবরারের বাবা বরকতুল্লাহ, যিনি নিজে আওয়ামী লীগ সমর্থক ছিলেন, তিনি 7ই অক্টোবর চকবাজার থানায় মামলা করলেন নাম ধরে 19 জনের বিরুদ্ধে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখল, প্রথম দিনেই গ্রেফতার হলো 13 জন। বুয়েটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল তাদের মধ্যে অন্যতম। 8ই অক্টোবর পরিস্থিতি আরও উত্তপ্ত। বুয়েটের ভিসি প্রফেসর সাইফুল ইসলাম ক্যাম্পাসে আসতেই পারলেন না, ছাত্ররা ঘিরে ধরল। 11ই অক্টোবর ঘটনার ঠিক 5 দিন পর ভিসি ছাত্রদের সামনে এসে দাঁড়ালেন। ছাত্ররা 10 দফা দাবি দিয়েছিল, ভিসি সব মেনে নিলেন। সবচেয়ে বড় ঘোষণা, আজ থেকে বুয়েটে কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম থাকবে না। একটা মৃত্যু দেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করে দিয়েছিল। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর আল মিলার বললেন, যে কোনো গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। ব্রিটিশ হাই কমিশনার বলল, আমরা মর্মাহত। জাতিসংঘ বাংলাদেশের ক্যাম্পাস সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল। আর ছাত্রলীগ যাদের নাম এসেছিল তাদের নিজেদের মধ্য থেকেই 12 জনকে বহিষ্কার করল। বুয়েট প্রশাসন পুরো বহিষ্কার করলো 26 জনকে। আর আবরারের মা কুষ্টিয়ায় রাধানগরে শুধু একটা কথা বললেন, আমার ছেলের মতো যেন আর কোনো ছেলের ভাগ্যে এটা না ঘটে। পুলিশের গোয়েন্দা শাখা ডিবি মামলাটা হাতে নিল। তদন্ত করল ইন্সপেক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মাত্র 37 দিন পরে তারা তদন্ত রিপোর্ট জমা দেয়। সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক রিপোর্ট, 60 জন সাক্ষী চিহ্নিত, একের পর এক জবানবন্দি, এবং 13ই নভেম্বর চার্জশিট জমা হলো। আসামি 25 জন, সবাই বুয়েটের ছাত্র, সবাই ছাত্রলীগের। 3 জন তখনও পলাতক। চার্জশিটে যা বের হলো সেটা পড়ে আপনি বিশ্বাস করতে পারবেন না। আসামিরা মৃত্যুর 2 দিন আগে থেকে, মানে 4 এবং 5ই অক্টোবর পরপর 2টো মিটিং করেছিল বুয়েট হলের একটা রুমে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল আবরারকে মেরে ফেলা হবে। মানে এটা কোনো হঠকারী সিদ্ধান্ত না, এটা একটা ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। কোভিড-19 এসে গেল 2020-এ এবং বিচার একটু পিছিয়ে গেল। বিচারক নিজেও কোভিডে আক্রান্ত হলেন, কিন্তু থামলেন না। 8ই ডিসেম্বর 2021 ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ঐতিহাসিক রায় ঘোষণা করলেন। সেখানে 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন, প্রত্যেককে 50,000 টাকা জরিমানা। বিচারক বললেন, এমন বর্বরতার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্যই এই সর্বোচ্চ শাস্তি। এই ধরনের ঘটনা যেন কোনো হলে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় এবং বাংলাদেশের কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট কোনো জায়গায় যেন এরকম কোনো ঘটনা হয়। এভাবে যদি পিটিয়ে নিষ্ঠুরভাবে যদি হত্যা করে, তার জন্য কি নির্মম শাস্তি অপেক্ষা করে, মাননীয় আদালত সেই শাস্তি এবং রায় আজকে ঘোষণা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এক মামলায় 20 জনের ফাঁসির রায়, এটা প্রায় নজিরবিহীন। কিন্তু গল্পটা তখনও শেষ হয়নি।